এ বাড়িতে কেন নিয়ে এলি? জানিস না এটা একটা ভুতুড়ে বাড়ি? কতগুলো মার্ডার হয়েছে এখানে জানিস? আরে কিছু হবে না, এখানে বেশ কিছু অ্যান্টিক জিনিস আছে। চল চল। এই দাঁড়া, তোর পেছন ওটা কে দাঁড়িয়ে আছে? কই? সাল 1980। কলকাতার শোভাবাজারের প্রায় 200 বছরের পুরনো এক ম্যানশন, লাহা বাড়ি। লাহা পরিবারের প্রায় সকল সদস্যই হয় কাজের সূত্রে বিদেশে বা অন্যত্র কোথাও চলে গেছে। রয়ে গেছে শুধু তাদের এই পুরনো বাড়িটা। আর সেই বাড়িতে থাকে উত্তরাধিকার সূত্রে শুধু দুজন, কনক ও তার মেয়ে চাপা। বাবা সাধন লাহা বেশ কিছু বছর আগেই হঠাৎই একদিন গৃহত্যাগ করে চলে যায়। বলা চলে উনিই ছিলেন এই পরিবারের শেষ বংশধর, যে ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। এই ঘরের শেষ মালিক। চাপার বয়স 15 আর তার মা কনক প্রায় 40। বাইরের সমাজের সাথে এই মা মেয়ের তেমন কোনো যোগসূত্র নেই। বনেদি সম্পত্তি প্রচুর, যা থেকে তাদের খাওয়া পড়া খরচ খুব সচ্ছলভাবেই মিটে যায়। একদিন সন্ধেবেলায় চাপা খুবই উত্তেজিত অবস্থায় ঘরে প্রবেশ করে। মা, আজ ওরা আবার আমার পিছু নিয়েছিল। আমি কোনো রকমে তাড়াতাড়ি করে ঘরে চলে আসি। ওরা কেন আমার বারবার পিছু নেয়? চিন্তা করিস না, বেশি দিন ওরা এটা করবে না। কিছু খেয়েছিস? একটু খেয়ে নে কিছু। বাইরে গেটে তালা লাগিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, লাগিয়ে দিয়েছি। যা, উপরের ঘরগুলো দেখে আয় একবার, দরজা জানলা বন্ধ আছে কিনা। বৃষ্টি আসতে পারে। মাথা নিচু করে চাপা সিঁড়ি দিয়ে চলে যায় দোতলার দিকে। ঘরের মেঝেগুলি পুরনো দিনের মার্বেলের তৈরি, যাতে নানা ফুল পাতার নকশা আঁকা। দেওয়ালগুলোর চুন সরকি বিভিন্ন জায়গায় খসে পড়েছে, মেরামত আর হয়নি। ছাদের নানা জায়গায় ঝুলে ভর্তি। বেশ কিছু পুরনো ব্রিটিশ আমলের ফ্যান এখনো ঘুরছে। দেওয়ালের গায়ে পূর্বপুরুষ আর আত্মীয় স্বজনের পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাঁধানো ছবিগুলি ক্রমশই আবঝা হয়ে গেছে। খড়খড়ি জানলাগুলো ভগ্নপ্রায়। প্রায় 3000 স্কোয়ার ফিটে বানানো এই বিশাল বাড়ি এখন নিস্তব্ধে তার অতীতের আনন্দ মুখরিত গল্প গোপনে নিজেকেই শোনায়। বিভিন্ন প্রমোটার, তোলাবাজ, পাড়ার মস্তান, এমনকি নেতারাও এই বাড়ি, এই জায়গা নিজের নামে কেনার জন্য বহুবার প্রলোভন, ভয়, চাপ সৃষ্টি করেছে কনকের উপর। কিন্তু কনক কিছুতেই এই বাড়ি ছাড়বে না। কনক ও তার মেয়ে চাপা নিচের একটি ঘরেই থাকে, বাকি ঘরগুলো সবই বন্ধ। কোনোটা তার স্বামীর ছিল, কোনোটা তার শ্বশুরমশায়ের, কোনোটা তার ভাসুরের, দেওয়ারের কোনোটা তার পিসি শাশুড়ির। সব ঘরই এখন বন্ধ। বিশাল এই বাড়িটা যেন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আশেপাশে সবাই জানে এই বাড়িতে ভূত আছে, তাই কেউ বাড়ি সহজে কিনতে চায় না, এ বাড়ির ধারে কাছেও আসতে চায় না। বহু প্রমোটার তাই খুব একটা সুবিধা করে উঠতে পারেনি এই বাড়ির বিক্রির বিষয়ে। সাধারণত এই বাড়ি দেখে কোনো খদ্দেরই কিনতে রাজিই হয় না। কনক আর চাপা যাতে বাড়িতে না থাকতে পারে তার জন্য কম চেষ্টা করেনি তারা। ভয় দেখানো, তাদের পেছনে লোক লাগিয়ে দেওয়া, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া, নানা অসুবিধে সৃষ্টি করেছে তারা। আর চোরের আগমন তো লেগেই আছে। মা,
উপরের ওই পূর্ব দিকের ঘরটার জানলার অবস্থা ভালো নয়, পুরো পাল্লা সমেত খুলে পড়ে যাচ্ছে। চোর কিন্তু ওই পথ দিয়ে ঢুকে যেতে পারে। ঠিক আছে, তুই নিচে নেমে আয়। আজ ওরা আমাদের ঘরে আবার ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। আমি ল্যাম্পটা জ্বালিয়েছি, তুই মোমবাতিটা ঘরে নিয়ে যা। এখন আমার সাথে একটু রান্নায় সাহায্য করে দে। তরকারিটা তুই খুব ভালোই বানাস, আমি রুটিটা করছি। আচ্ছা মা, বাবা খুব ভালো রান্না করতো তাই না? হ্যাঁ, তোর ঠাকুমা শিখিয়েছিল। আমার হাতের রান্না তোর বাবার পছন্দ হতো না, তোর ঠাকুমা যা রেঁধে দিত সেটাই খেত। তখন তো আমরা সবাই একসাথে থাকতাম। সে আজ থেকে 15 বছর আগেকার কথা। মা জানো, আজকে দীপশিখার সাথে আমার দেখা হয়েছিল। খুব ইচ্ছে করছিল ওর সাথে কথা বলি, কিন্তু কিন্তু কি কথা বলিসনি? না, ও খুব তাড়াতাড়িতে ছিল, টিউশনি পড়তে চলে গেল। মা, ওই গানটা গাইবে যেটা তুমি ছোটবেলায় গাইতে আমাকে ঘুম পাড়াবার জন্য? আচ্ছা, ওই গানটা। অন্ধকারে ঢেকে যায় সব পথ, চাঁদের আলোতে লুকিয়ে আছে রক্ত। জীবনের কান্না ছড়িয়ে দেয় রাত, ভয়ের ছায়ায় লুকিয়ে থাকে স্বপ্নের পাক। নীরবতা ভাঙে শুধু বাতাসের সুর, অচেনা শব্দের হৃদয়ে হয় ভীত সন্ত্রস্ত। আয়নার পিছনে লুকিয়ে আছে রহস্য, ঘরের কোণে বাজে মৃত্যুর ছন্দ। কোথাও নেই আলো, শুধু ছায়ার খেলা। ভাঙা কাছে দেখি এক অদ্ভুত মেলা, স্বপ্নের শহরে হয় করে ভ্রমণ। অন্ধকারে ডুবে যায় মনের চেতন। রান্না সেরে মা আর মেয়ে রাতের আহার করে নিজেদের রুমে শুতে চলে যায়। রাত বাড়তে থাকে আর ততই নিস্তব্ধ হয়ে যায় গোটা পাড়া। হালকা হাওয়ায় দুলে ওঠে বাগানের বটগাছের পাতাগুলো। জ্যোৎস্নার রাতে আলো ছায়ার খেলা চলে লাহাবাড়ির উঁচু দেওয়ালগুলিতে। হাওয়ায় বাগানের দোলনাটিও নিজে থেকে দোলে উঠল। রাত তখন প্রায় 1টা। হঠাৎই দোতলার পূর্ব কোণের ঘর থেকে একটা জোরে বিকট শব্দ হলো। কনক ও চাপা দুজনায় জেগে উঠল। মা, ওটা কিসের শব্দ? মনে হচ্ছে জানলাটা খুলে পড়ে গেছে। আমি ল্যাম্পটা নিয়ে উপরে গিয়ে দেখে আসবো? না, যাস না, সাথে একটা মানুষের পায়ের শব্দ পেয়েছি। জানলা পথে কেউ ঢুকে পড়েছে। যারা আমাকে ফলো করছিল তারা নয় তো? দুই মা আর মেয়ে খুবই ভীত। তারা জানে তাদের সাহায্য করার জন্য কেউ নেই, না পাড়ার কেউ, না কোনো আত্মীয় স্বজন। চুপটি করে শুয়ে থাক এখানে। এত বড় ঘরে আমরা কোথায় আছি ওরা খুঁজে পাবে না। এই ঘরে চুরি করার মতন তেমন কিছুই নেই। ওদের কাছে অস্ত্র থাকতে পারে, এখানে বীরত্ব দেখাবার কিচ্ছু নেই। গোটা ঘর অন্ধকার। রাস্তার ধারে স্ট্রিট লাইটের একটু আলো প্রবেশ করছে জানলার ফাঁকগুলি থেকে। দোতলায় তাদের হাঁটার শব্দ শোনা যাচ্ছে। এর আগেও চোর এসেছে বাড়িতে, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারেনি। এই প্রথম দোতলার ভাঙা জানলা দিয়ে তারা ঢুকে পড়েছে।
উপরের ঘর থেকে বেশ কিছু জিনিস পড়ার শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ কিছু হাতড়ে বেড়াচ্ছে আর ফিস ফিস করে কথা বলছে। মনে হচ্ছে তারা কিছু একটা খুঁজছে। উপরতলার একটা আলমারি খোলার শব্দ পাওয়া গেল, যদিও সেখানে বিশেষ কিছু নেই, শুধু পুরনো কিছু অ্যান্টিক জিনিস। কিছুক্ষণ পর তারা ওই ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কনক তার মেয়ে চাপাকে বলে, আমি রুমের দরজার কাছে দাঁড়িয়ে দেখছি, হ্যাঁ, ওরা কোথায় যাচ্ছে। তুই এখানেই শুয়ে থাকবি চাদর ঢাকা নিয়ে। যতক্ষণ না আমি তোকে ডাকছি বা কিছু বলছি, তুই কিন্তু এখান থেকে উঠবি না। চাদর ঢাকা নিয়ে শুয়ে থাকবি, বুঝেছিস? চাপা ভয়ে ভয়ে ঘাড় নাড়ে আর চাদর ঢাকা নিয়ে শুয়ে থাকে। কনক আস্তে করে বিছানা থেকে উঠে ঘরের দরজার পাশে এসে দাঁড়ায়। উকি মেরে দেখে দোতলার দিকে, তারপর ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে পড়ে। তারা দুজন ছিল, কালো চাদরে মোড়া। এবার তারা সিঁড়ি দিয়ে নিচে নামছে। একজন রান্নাঘরের মধ্যে প্রবেশ করল, আর একজন কনক ও চাপার শোবার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। বিছানায় চাদর ঢাকা অবস্থায় চাপা সেই মানুষটির পায়ের শব্দ শুনতে পাচ্ছিল, যা ক্রমশই তার ঘরের দিকে এগিয়ে আসছে। চাদরটা হালকা করে সরিয়ে চাপা একটি চোখ বের করে দেখল, তার ঘরে প্রবেশ করেছে একটা আগন্তুক, কালো চাদরে ঢাকা। খুবই সন্তর্পণে সে এগিয়ে যাচ্ছে এই রুমের আলমারিটির দিকে। তার হাতে চকচক করছে একটি ছুরি। ভয়ে চাপার গলা শুকিয়ে যায়, দম বন্ধ হয়ে আসে তার। তবু সে নিজের নিঃশ্বাসকে বন্ধ করে রাখে, যাতে তার নিঃশ্বাস পড়ার শব্দও না শোনা যায়। যদি সেই লোকটি চাপাকে দেখে ফেলে বিছানায়, তখন কি করবে সে? তার মাই বা এখন কোথায়? হঠাৎ রান্নাঘরে শোনা গেল অচেনা কোনো এক মানুষের চিৎকার। প্রথম যে লোকটি চাপার রুমে প্রবেশ করেছিল, সেই তৎক্ষণাৎ দৌড়ে সে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর আরেকটি বিকট চিৎকার। কেউ যেন দৌড়ে তাদের ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে চলে যায়। একটা গোঙানির শব্দ শুধু চাপার কানে আসে। ভয়ে দ্রুত হয়ে ওঠে তার হৃদস্পন্দন। মায়ের কি কিছু হলো? এটা কি কাদের চিৎকার? একটু পরেই কনক আসে চাপার বিছানার কাছে, চাদর সরিয়ে বলে, চাপা, একটা কাণ্ড ঘটে গেছে রে। আমার হাতে একজন খুন হয়ে গেছে, আর একজন ভয়ে পালিয়ে গেছে। লাশটা রান্নাঘরে পড়ে আছে। কি করি এখন বলতো? মা, তুমি কি বলছো? এটা কি করে হলো মা? আমি রান্নাঘরে চাকু নিয়ে ঢুকিয়েছিলাম। চোরটা ভেতরে আসে, আমাকে দেখতে পেয়ে যায় আর চিৎকার করে ওঠে। আমি কিছু বুঝতে না পারে চাকুটা চালিয়ে দিই। তাহলে তাহলে কি পুলিশকে জানাতে হবে? যা হবে কাল সকালে দেখা যাবে। আমি তো নিজেকে বাঁচাবার জন্য এটা করেছি বল। ওরা তো চোর, আমাদের ক্ষতি করতে পারতো। আমার কিছু করার ছিল না। দুই মা আর মেয়ে এক অজানা আশঙ্কা মনে নিয়ে গুটিসুটি হয়ে বিছানায় পড়ে রইল। সারা রাত অপেক্ষা শুধু এক অজানা অনিশ্চিত ভোরের। আর রান্নাঘরে পড়ে রইল লাশটি। সকাল হতে না হতেই শোনা গেল পুলিশের গাড়ির সাইরেন। তারা বাড়ির দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। কনক বুঝতে পারল পুলিশ ব্যাপারটা জানতে পেরে গেছে। এবার হয়তো তাকে জেরা করা হবে বা থানায় নিয়ে যাওয়া হবে। চাপা, তুই সামনে যাবি না। যা বলার আমি বলবো। আমি আছি, তুই চিন্তা করিস না। আমার কিচ্ছু হবে না। তুই কিন্তু বাইরে আসিস না। যদি ওরা খুব জোর করে, ডাকাডাকি করে, আমি তখন তোকে বের করে আনবো, ঠিক আছে? ভয় পাস না মা। শোবার ঘর থেকে বেরিয়ে আসে কনক। বাইরে এসে সে দেখে পুলিশ দরজা খুলে তাদের ঘরের মধ্যে ডাইনিং হলে চলে এসেছে।
সাথে আরেকটি লোক, সম্ভবত যে আগের দিন রাতে এসেছিল, সেই দ্বিতীয় চোরটি, যে পালিয়ে গেছিল, অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত, ক্রমাগত কেঁদেই চলেছে। আর তাদের পেছনে একটা চেনা পরিচিত মানুষ। কনক তাকে চেনে। কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যায় কনক। দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ে সে। তার স্বামী সাধন লাহা এসেছে পুলিশের সাথে। পুলিশ অফিসার বলে ওঠে, এই যে সাধনবাবু, এটাই আপনার সেই পৈতৃক বাড়ি? একদম ভুতুড়ে বাড়ি করে রেখেছেন যে। চোর তো চুরি করতে এসে ভয়ে হার্ট ফেল করবেই। দিনের বেলাতেই আমাদের কেমন ভয় লাগছে। তা কই রে, লাশটা কোথায় আছে তোর বন্ধুর? অপরজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওই দিকে স্যার, ওই ওই রান্নাঘরে। রাতে যা দেখেছি স্যার, জীবনে ভুলবো না। আপনি আমাকে যতদিন খুশি জেলে রাখুন, আমাকে ঘর থেকে এখনই নিয়ে চলুন। আমি এ ঘরে এক মুহূর্ত দাঁড়াবো না। পুলিশ অফিসার রান্নাঘরের সামনে গিয়ে দেখতে পায় লাশটি। পেটে গেঁথে আছে চাকু, চারিদিকে রক্ত ছড়িয়ে, আর চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, যেন মরার আগে সে ভয়ার্ত কিছু একটা দেখেছিল। তো মিস্টার লাহা, আপনার কি মনে হয় এটা ভূতের কাজ, নাই বাড়িতে কেউ থাকে? কনক একদিকে দেওয়াল ধরে স্থির মূর্তির মতন তাকিয়ে আছে তার স্বামী সাধন লাহার দিকে। স্যার, এই ঘরে আর আমি থাকি না, আর গত 15 বছর ধরে এই ঘরে কেউই থাকে না। একটা ভয়াবহ ইতিহাস আছে এই ঘরের। আমি 20 বছর আগেই এই ঘর সংসার পরিবার ছেড়ে চলে যাই। আর তার 5 বছর পর এক রাতে আমার স্ত্রী নিজেকে আর আমার মেয়েকে অনেকগুলি স্লিপিং পিল খাইয়ে ঘুমের মধ্যে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই ঘরে তাদেরকে অনেকেই দেখতে পায়, তাদের আওয়াজ শুনতে পায়, ফিসফিসানি, দরজা জানলা বন্ধ হওয়ার। তখন থেকে ঘরটি হন্টেড হয়ে যায়। আমি তাদের সৎকার করার পর আর এই ঘরে কোনো দিনই আসেনি। এই কেসটার জন্য অনেক বছর পর এলাম এই ঘরে। এক কোণে দাঁড়িয়ে থাকা কনকের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ও সবাইকে দেখছে। পুলিশ লাশটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এতক্ষণে ভিড় জমে গেছে। বহু লোক উৎকণ্ঠার সাথে এই বাড়িটির দিকে তাকিয়ে আছে। সাধনবাবু উদাস হয়ে শুধু পুরনো স্মৃতি মনে করছেন, আর এই ঘরটির চারিদিকে তাকিয়ে রইলেন তিনি। যে রুমে তার স্ত্রী কনক আর মেয়ে চাপা আত্মহত্যা করেছিল, তার দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে কনক, কিন্তু সে যে এখন এক আত্মা, বলা চলে ভূত। চাপা বিছানা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখে তার বাবাকে। সে চিনতে পারে তার বাবা ফিরে এসেছে। এই ভেবে সে আনন্দে বলে ওঠে, বাবা। কিন্তু সে জানে না তার ডাক কোনোদিনই কেউ শুনতে পাবে না, কারণ সে এখন এই জগতেরই মানুষ নয়। কিছু একটা অনুভব করে সাধনবাবু আনমনে দরজার একপাশে তাকিয়ে রইলেন, যেখানে তার স্ত্রী কনক দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে পেছন ফিরে বললেন, আমায় ক্ষমা করো কনক। এই বলে বেরিয়ে গেলেন সেই ঘর থেকে। কনক হাত তুলে তাকে ডাকতে যাবে, কিন্তু মনে পড়ল সে যে আর মানুষ নয়। সত্যি তো, বহু বছর আগে একাকিত্ব, প্রমোটারদের চাপ, ভয়, হেনস্থা ইত্যাদি মানসিক অবসাদ মেটাতে সে নিজে আর চাপাকে ঘুমের ওষুধ খাইয়ে ইহলোক ত্যাগ করেছিল। কিন্তু তাদের আত্মা এখনো এখানেই বন্দী। আশ্চর্যের বিষয় হলো, চাপা নিজেও জানে না যে সে মারা গেছে।
বহু বছর ধরে সে এক আত্মা। তার ডাকে বাবা কেন সাড়া দিল না, এটা বোঝাতে কনকের এখন বেশ সময় লাগবে।